ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে তার এপিএফ, তার সিএন নাম্বার কিভাবে বের করা যায় বা সিএন কিভাবে বের করা যেতে পারে। তো আমরা এসসি, এফসিসি, বিসিসি, এইচসিপি এর জন্য বের করেছিলাম এবং এদের ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করা যেতে পারে সেটা দেখা হয়েছিল। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে স্যার হ্যাঁ বলো। স্যার এফসিসির কি এপিএফ বের করা হয়েছিল? এফসিসির এপিএফ বের করা হয়েছিল, সবগুলোরই মনে হয় বের করা হয়েছিল। তারপরও যদি না হয় তাহলে দেখবা যে আমি ভিডিও আপলোড করে দেওয়া আছে, তো ওখানে ওই যে এফসিসির জন্য করে দেওয়া আছে। সম্ভবত স্যার বিসিসি আর এফসিসি হয়নি স্যার। বিসিসি এফসিসি দেখানো হয়নি। এক মিনিট, সিম্বল কিউবিক আর হেক্সাগোনাল এই দুইটা হয়েছে স্যার। দাঁড়াও তাহলে। আচ্ছা, তোমাদের এই ভিডিওটি কি দেখানো হয়েছিল? শোনা যাচ্ছে? না স্যার, এই ভিডিও দেখানো হয় নাই। তোমাদের অ্যাটমিক রেডিয়াসের দেখানো হয়নি? অ্যাটমিক রেডিয়াস কিভাবে বের করা হয়? স্যার রেডিয়াস বের করা হয়েছিল স্যার, বডি হ্যাঁ। সেন্টার্ড কিউবের আর ফেস সেন্টার্ড রেডিয়াস বের করা হয়েছিল, কিন্তু অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা বের করা হয়নি। ওটা বের করে দেখানো হয়নি? পুরো ভিডিওটা দেখানো হয়নি? সম্ভবত না স্যার, পুরো ভিডিওটা দেখানো হয়নি। স্যার এই ভিডিওটা দেখানো হয় নাই। ইয়ামিন, এই ভিডিও দেখানো হয়েছে? আমি বললাম যে রেডিয়াসটা বের করা হয়েছিল, এটা বলছি। জি স্যার, মানে এই ভিডিওটা দেখানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে প্রথমে এই ভিডিওটা দেখি। সো তাহলে এটা শুরু করি আগে। অ্যাটমিক রেডিয়াস এবং কিউবিক প্যাকিং ফ্যাক্টর কি বের করা যেতে পারে। স্যার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর মানে এটা সম্পর্কে স্যার ডিটেইলস স্যার কোথা থেকে জানা যাবে? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর তুমি বইতেও পাবা, আর ইন ডিটেইলস যেটা সেটা স্লাইডেও বলা আছে। তো বেসিক আইডিয়াটা হচ্ছে তোমার যেটা বলছিলাম যে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, মানে একটা ইউনিট সেলে কতটুকু অ্যাটম আছে এবং পুরা অ্যাটমটার মানে পুরা ইউনিট সেলটার ভলিউম কি, সেখান থেকে হলো প্যাকিং ফ্যাক্টর বা প্যাকিং এফিসিয়েন্সি বলা যেতে পারে। স্যার এটা ওই এপিএফ টা একটু যদি স্যার রিভিউ দিতেন খুব সুবিধা হতো স্যার। এপিএফ রিভিউ দিব? আচ্ছা ঠিক আছে, এখানেই দেখো, এখানেই বলবে আলটিমেটলি এপিএফ এর কথা। তো এই ভিডিওটা দেখো, তারপরেও না বুঝলাম পরে আমরা এপিএফ এ ব্যাক করবো আবার। হ্যাঁ ঠিক আছে, আমি স্টার্ট করলাম। সাউন্ড আছে? সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা এক মিনিট দাঁড়াও। Test distance in the cubic system. দেখো, By using this, we are going to calculate the packing efficiency in solid state. Atomic radius is nothing but half of the distance between the neighboring atoms in a crystal. Let us find the atomic radii in the case of simple cubic. In the case of simple cubic, we know that it is a primitive unit cell. All the atoms are present only at the corners. This atom touches each other, so we are considering an atom like an hard sphere. So I'm writing in the form of sphere like this. This is one sphere and this is another sphere.
the half of the distance between these neighboring atoms we call it as an atomic radii. So the distance from the center of the nucleus to here is r, and the distance between the center of the nucleus to this is r. Total length of this we call it as edge length. This side is edge length a, which is represented by a. This is a. So edge length a is equal to r plus r, that is 2r. Then radii r is equal to a by 2. This is the radius in the case of simple cubic. Let us find the radii in the case of BCC. This is a non-primitive unit cell. Atoms are present not only the corners but also the center of the body. This is a corner, total 8 corners. Atoms are present at the 8 corners, and also the center of the body. See, I drew this one. This is the one corner atom. This is this corner atom, and middle atom touching the corner atoms. This one is this corner atom. Now হ্যাঁ, তাই তো বললাম, এই ভিডিওটা দেখানো হয়েছে তোমাদেরকে। জি স্যার, রেডিয়াসটা দেখানো হয়েছে স্যার। হ্যাঁ, ওটা বলতে পারো যে প্যাকিং এফিসিয়েন্সি দেখানো হয়নি, কিন্তু রেডিয়াস গুলো কিভাবে বের করা যায় সেগুলো দেখানো হয়েছে। জি স্যার, দোনোটারই রেডিয়াস দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এসসিসি, বিসিসি আর এফসিসি রেডিয়াস দেখানো হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করি প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে আসছে। of the spheres occupied in the space. আরেকটু আগে see, দেখো, of these 3 unit cells by using the radii. Packing efficiency is nothing but the number of spheres, means the volume of the spheres occupied in the space. So packing efficiency or packing fraction is nothing but volume occupied by atoms upon volume of the unit cell, means the volume occupied by the number of atoms divided by the total volume of the unit cell into 100. Volume occupied by atoms means volume of each atom into total number of atoms divided by volume of unit cell is A cube. Here Z is number of atoms in a unit cell. তো এটা কি বোঝা গেছে কি বলতে যাচ্ছে? প্যাকিং এফিসিয়েন্সি, দ্য ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটম আর ভলিউম অফ দ্য ইউনিট সেল, মানে একটা অ্যাটমে কি পরিমাণ ভলিউম আছে তাটা সেটা, এবং এন্টায়ার ইউনিট সেল যেহেতু এটা কিউবিক সেল, তো ডেফিনেটলি তার এন্টায়ার ভলিউম কি হবে? এ কিউব। আর ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটম হলো জেড নাম্বার অফ অ্যাটম ইনটু ভলিউম অফ দ্য অ্যাটম। ওই অ্যাটমটার ভলিউম মানে কি 4/3 পাই আর কিউব, আর কতগুলো অ্যাটম আছে সেটার সংখ্যাটা হলো এখানে জেড। এই জেড সংখ্যাটা বিভিন্ন ইয়ার জন্য ডিফারেন্ট হবে, একটার জন্য একটা। যেমন ধরো একটা যদি তুমি এফসিসির জন্য বের করো তাহলে এক ধরনের হবে, বিসিসির জন্য এক ধরনের হবে, আর এসসির জন্য এক ধরনের হবে। তাহলে এই হলো কি মেইন কনসেপ্ট। আমরা জানি ভলিউম অফ অ্যাটম কি 4/3 পাই আর কিউব, তাহলে পাই আর কিউব হলো ভলিউম অফ অ্যাটম। এখন যদি সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা জেড যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে দেখো। Is 8 atoms are present at the corner and each corner atom contribution is 1/8. So 8 into 1/8 we get 1. So the total number of atoms in that unit cell is 1 into 4/3 pi r cube. R value we got a by 2. So a by 2 whole cube divided by a cube.
Then 4 by 3 pi a cube gets cancelled and we get 2 cube, that is 8. 4 ones are 4 twos are. Then we get here 100 is there, into 100. We get pi by 6 into 100. Pi value is 3.14. If you do this, we get 52.4%. Means the total space occupied by the sphere is 52.4%, and then empty space will be, empty space is 100 minus 52.4, then we get 47.6%. So in the case of simple cubic, space occupied by the spheres is 52.4% and empty space is 47.6%. Let us calculate packing efficiency for BCC. Packing efficiency is equals to Z into volume of each atom divided by total volume of the unit cell. Unit cell into 100. In the case of BCC, 8 atoms are present at the corners, total 8 atoms. Each corner atom contribution is 1 by 8 and 1 atom is present at the center of the body which is not shared by anything, so 1 into 1. Then you get 1 plus 1, total number of atoms in this lattice is 2. So Z value is 2 into 4 by 3 pi r cube, volume of each atom. R value is how much, students? We already calculated the R value, that is root 3 by 4a whole cube divided by volume of unit cell is a cube into 100. We get 2 into 4 into 4 by 3 into pi into root 3 by 4 into root 3 by 4 into root 3 by 4. A cube gets cancelled into 100. If you solve this, you get 68%. Means volume occupied by the spheres is in the case of BCC is 68% and empty space is how much? 100 minus 68, that is 32%. This is the packing efficiency in case of BCC. Let us see FCC. Packing efficiency is equals to, what is the formula, students? Z into volume of atom divided by total volume of the unit cells into 100. In the case of FCC, if you see, atoms are present at the corners. 8 atoms are 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 8 atoms are present at the corners. Each corner contribution is 1 by 8, so 8 into 1 by 8 plus 6 atoms are present on the face centers. Each face center contribution is 1 by 2, then 1 plus 3, that is 4. Number of atoms is 4, so 4 into volume of atom, that is 4 by 3 pi r cube. R value we already derived, that is a by 2 root 2, so a by 2 root 2 whole cube divided by volume of the unit cell, that is a cube into 100. Then we get a cube gets cancelled, 2 root 3 whole cube will be remains, 4 by 3 into pi value is 3.14. Substitute that and we get here 2 root 2 whole cube is there still into 100. If you solve this, you get 74%. Means volume occupied by the spheres is 74%
and empty space 100 minus 74, that is 26%. This is the empty space and 74% is the volume occupied by the space in the case of FCC. So more is the packing in the case of FCC when compared to the BCC and the simple cubic, and less is the empty space in the case of FCC. Thanks for watching this video. If you like this video, please click on like button. বুঝা গেছে? কোনো কনফিউশন আছে এটা এই অ্যানালাইসিসে? আমি শেয়ারটা রাখি অন। সো কোনো কনফিউশন কোনো জায়গায় বুঝতে পারোনি? স্যার ওই ফেস সেন্টার্ডে কন্ট্রিবিউশনে 6 ইনটু 1/2 হলো, কারণ হচ্ছে যে এটা এক পাশে ছিল এই কারণে। সো কোনো 8টা কোণায় 8টা, সো 8 ইনটু 1/8, আর এটা 6টা তল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা তলে প্রত্যেকটা অর্ধেক করে নিবে, কারণ যদি তুমি এটাকে ক্রস সেকশন করো উপরে আছে নিচে আছে ডানে আছে বামে আছে, তো এই জায়গাটা অর্ধেক হিসেবে আসবে। আচ্ছা তোমরা যে এটা প্যাকিং এফিশিয়েন্সি দেখো নাই, তাহলে তোমরা এইচসিপি এর ক্ষেত্রে বুঝলা কিভাবে? এইচসিপি এর এফিশিয়েন্সি তো গতকালকে দেখানো হলো, প্যাকিং এফিশিয়েন্সি, তখনই তো বলতে পারতো যে এগুলো দেখানো হয়নি, প্যাকিং এফিশিয়েন্সি বুঝতে পারতেছে না। স্যার আমাদের একটা দেখানো হয়েছিল সিম্পল কিউবিকের, তাই হচ্ছে স্যার ধরা গেছিল, বাট হচ্ছে পরবর্তীতে দুইটা স্যার। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো আর কোনো কনফিউশন? স্যার ওই ভলিউম অফ সি বাই এ রেশিও যে বের করছিলাম, ওখানে একটু যাওয়া যাবে? যাবে। ওটা তো বের করি নেই, ওটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে আসে। এটা দেখছিলাম স্যার, ওখানে যে স্যার একটা চিত্র আঁকছিলাম ট্রায়াঙ্গেল অফ এবিও। হ্যাঁ স্যার ওখানে যে ও ও প্রাইম আর এ এ প্রাইম এই দুটো ভ্যালু কি সেম? ও দেখতে হবে, দাঁড়াও। Crystal parameters of হ্যাঁ কোন জায়গায়? of hexagonal closed pack structure, that is HCP. লাস্টের দিকে স্যার ভ্যালু অফ সি বাই এ রেশিও। C be the height of the unit cell and A be হ্যাঁ এইখানে কোথাও? না স্যার আরো পরে স্যার, হ্যাঁ এই যে স্যার এই জায়গায়। কি বলা হয়েছে এটা? হ্যাঁ এই জায়গায় কোন জায়গায় প্রবলেম? এ এ প্রাইম আর ও ও প্রাইমের ভ্যালুটা কি সেম? এ প্রাইম ট্রায়াঙ্গেল অফ এবিও তে। হ্যাঁ এ এ বি হতে, হ্যাঁ এ প্রাইম আর ও, না এটা তো আলাদা, আমাদের এ প্রাইম হলো এ বি cos 30, এখানে এ প্রাইম বের করে নিছে, ঠিক আছে। তারপর কি করছে, এক্স দরকার, আমার দরকার এক্স, এক্স হলো 2/3 এ প্রাইম, ঠিক আছে। তারপর আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে অ্যানসারটা আনছে। এখানে ধরে নিছে পুরো যদি সি হয়ে থাকে তাহলে অর্ধেক হলো c/2। যে স্যার আপনি যদি আরেকটু সামনে যান, ওরা ও ও প্রাইমের ভ্যালুটা এটাই বসাইছে রুট হ্যাঁ 3। তাহলে সেম, তাহলে দুটো সেমই, এ প্রাইম জাস্ট সিম্পল সেম ইয়াতে কাজ করছে, মানে সম সদৃশকোণী ত্রিভুজ হিসেবে, ঠিক আছে। আর কোনো কনফিউশন কোথাও? না স্যার। এটা বুঝতে পারছো 6 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল অফ এবিও কেন এরিয়া? না স্যার বলে দিলা যে এখানে যে 6 দিয়ে গুণ করছে, কেন 6 দিয়ে গুণ করছে? স্যার কারণ স্যার একটা যে নিচের যে তলটা আমরা নিছিলাম সেখানে হচ্ছে স্যার 3-6টা এক্স্যাক্টলি, যেমন এখানে 6টা অ্যাটম ছিল ওই জন্য না, 6টা অ্যাটম থাকার সাথে কি আছে, তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কেন? স্যার 6টা ত্রিভুজে ভাগ হইছে স্যার, 6টা ত্রিভুজে ভাগ করছে, এক্স্যাক্টলি। প্রত্যেকটা ত্রিভুজের জন্য এরিয়াকে গুণ করে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটার বেস, তাহলে এটার বেস যদি হয় তাহলে পুরোটার বেস তো এটা,
এটার ভলিউম ইনটু এটা হচ্ছে এটার এরিয়া, এরিয়াকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে তো টোটাল ভলিউম পেয়ে যাবো আমি, সেটাই এখানে ভলিউম হিসেবে আনা হয়েছে। পরবর্তীতে এটাকে পুরোটাকে সি দিয়ে গুণ করা হচ্ছে, সি হলো উচ্চতা, তাহলে আমি এখান থেকে ভলিউম পেয়ে যাচ্ছি। এরিয়া অফ বেস মানে কি, যদি শ্যাডো নেই তাহলে পুরো শ্যাডোটা আসবে, যেটা তোমরা ইয়াতে পড়তেছো লিনিয়ারে, তোমরা এখনো জানো না জানি না কিনা, কনভলিউশনের ক্ষেত্রে পড়বা যে শ্যাডো দিয়ে কিভাবে ইয়া করে। হাউএভার তাহলে এই জন্য এখানে 6 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি গেল। তো আমরা তাহলে মোটামুটি যদি আবার রিক্যাপ করি তাহলে সেটা হচ্ছে তোমার এপিএফ বের করা হয়েছে ফর এসসি, এফসিসি, বিসিসি, এইচসিপি এবং কোঅর্ডিনেশন নাম্বার বের করা হয়েছে। তো এটা ছিল মোটামুটি আগের ক্লাসের যেটা কনসেপ্টের যেটা ছিল। তারপরে আমরা আজকে নতুন একটা কনসেপ্ট দেখবো, সময় আছে? হ্যাঁ, ওটা আসলে আগের কোনো কনসেপ্টে আর কোনো কনফিউশন আছে কারো? তোমরা হাতে কলমে করে দেখছো জিনিসটা? হাতে কলমে না করলে কিন্তু হবে না, যেটা ভিডিও আছে সেটা দেখে বসে খাতায় নোট করে রাখতে হবে। সো আজকে যেটা নতুন কনসেপ্ট দেখবো, ক্রিস্টাল ডাইরেকশন একটা জিনিস দেখবো, দু একটা জিনিস দেখবো আমরা। তার মধ্যে প্রথম হলো ক্রিস্টাল ডাইরেকশন। তো ক্রিস্টাল ডাইরেকশন যেটা বলা হয়ে থাকে, ইট এক্সপ্লেইনস দ্য ক্রিস্টাল প্রপার্টি we must frequently specify the direction in a crystal or a particular plane of atom. আমরা ডাইরেকশন এবং প্লেন এই দুটো ক্রিস্টালের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট। একটা হলো যে কোনো একটা ক্রিস্টালের ডাইরেকশন কোন দিকে বা কোনো একটা ক্রিস্টালের কোন প্লেন নিয়ে কাজ করতেছি সেটাকে বলা যেতে পারে। Many properties, for example, elastic modulus, electric resistivity, magnetic susceptibility are directional within the crystal. হ্যাঁ, এর মানে হচ্ছে কিছু কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, ইলাস্টিক মডুলাস, ইয়াং মডুলাস, এগুলা ক্রিস্টালটা কোন ডাইরেকশনে আছে বা ক্রিস্টালটা কোন দিকে আছে, তার প্লেন কোনটা, কোন প্লেন, যেমন ধরো এক ধরনের প্লেন এক ধরনের প্রপার্টিজ শো করে, আবার ওর ডিফারেন্ট প্লেন আরেক ধরনের প্রপার্টিজ শো করে। যেটা আমরা এইচসিপি এর ক্ষেত্রে দেখছিলাম যে আলফা টাইটানিয়াম এবং বিটা টাইটানিয়াম কিন্তু ডিফারেন্ট। আর আলফা টাইটানিয়াম 890 ডিগ্রি সেলসিয়াস এর নিচে works like a HCP, whereas beta titanium 890 এর উপরে সেটা হয়ে যায় BCC. সিমিলার ওয়েতে কত কত ম্যাটেরিয়াল আছে যেটা এক এক ডাইরেকশনে এক এক ধরনের প্রপার্টিজ শো করে, স্পেশালি ইয়াং মডুলাস, তারপর ইলেকট্রিক রেজিস্টিভিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এগুলা যেগুলো কিনা ডাইরেকশনাল প্রপার্টিজ। তো এই জন্য আমাদের ক্রিস্টালের ডাইরেকশন জানাটা একটু জরুরি। তো এইটা একটা একটা ক্রিস্টাল দেওয়া হয়েছে, যদিও এটা কিউবিক না, কিউবিক ক্রিস্টাল না। ক্রিস্টালের ডাইরেকশন খুব কঠিন না, সোজা। যেমন ধরো এটা যদি একটা ইউনিট সেল হয়, এটা একটা এক্সাম্পল হিসেবে দেখা হচ্ছে, প্রত্যেকটা ডাইরেকশন 1 ইউনিট করে আছে, ঠিক আছে? যেমন ধরো এইদিকে যদি থাকে তাহলে সেটা 1 ইউনিট, এইদিকে যদি থাকে সেটা 1 ইউনিট, এদিকে যদি থাকে 1 ইউনিট, মানে এইটুকু পর্যন্ত 1 ইউনিট হিসেবে আছে। তো কোন একটা ডাইরেকশনে 1 to 1 বলা হয়, তার মানে এক্স অ্যাক্সিস 1, ওয়াই অ্যাক্সিস 2 এবং জেড অ্যাক্সিস 1। এখন নরমালি যদি এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ইউনিট আছে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ইউনিট আছে এবং জেড অ্যাক্সিস বরাবর আছে তোমার 1 ইউনিট। তো সেই হিসাবে এই তিনটা ইউনিটের যে লব্ধি, সেই লব্ধিটাই হলো ডাইরেকশন। যেমন এক্স অ্যাক্সিস বরাবর এখানে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আছে, আর আলো জেড অ্যাক্সিস বরাবর এখানে আছে, ঠিক আছে? তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি থাকে তাহলে এই তিনটা লব্ধি যেটা যাচ্ছে সেটাই হচ্ছে তোমার এর ডাইরেকশন। আরো বেটার ওয়েতে আমরা একটু বোঝার ট্রাই করি। যেমন ধরো এইটার কি আছে, যেমন ধরো একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, কিউবিক্যাল যদি আমরা চিন্তা করি, এক্স অ্যাক্সিস এ বরাবর 1 আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 আছে এবং জেড অ্যাক্সিস বরাবর আছে। তো এইটার ডাইরেকশনটা যেমন আমরা চিন্তা করি, যেমন ধরো এইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর 0 1 0, তার মানে ডাইরেকশন হলো কি এই বরাবর। এটা ডাইরেকশন কি 0 0 1, এটা ডাইরেকশন এই বরাবর। 0 1 0 0, তাহলে এর ডাইরেকশন হচ্ছে এই বরাবর। 1 0 বার, 0 বার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর ঠিক উল্টা দিকে, যেটা নেগেটিভ হয় তাহলে সেটা হলো 0 বার। এখন যদি দুইটা ডাইরেকশন আসে তখন কি হবে এটা একটু দেখি আমরা। যেমন ধরো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর 1 আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা 1, তাহলে এর উল্টা দিকে কি -1। আর এই দুটার লব্ধি কি, এই হলো গিয়ে 1 1 বার 0, তাহলে এইটা হলো লব্ধি ডাইরেকশন। আরেকটু দেখি আমরা এই জিনিসটা। যেমন ধরো এখানে বলা হচ্ছে, একটা যদি চিন্তা করি আমরা ফ্যামিলি অফ ডাইরেকশন 1 1 1 এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1, জেড অ্যাক্সিস বরাবর 1। আমরা যদি এটাকে আঁকি, তাহলে ওই বরাবর যে লব্ধি থাকবে সেই লব্ধি বরাবর ডাইরেকশনই হচ্ছে তোমার জেড অ্যাক্সিস এর ডাইরেকশন। যেমন ধরো এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 এবং জেড অ্যাক্সিস বরাবর 1, তাহলে এই তিনটার যে লব্ধি এই অ্যাটম বরাবর সে যে
যে ডাইরেকশন যাচ্ছে, যেটা কিনা এটার মানে রেজাল্টেন্ট ডাইরেকশন, সেটা হচ্ছে 111, এটা হচ্ছে 111। আর 11 বার যেগুলো সেগুলো জাস্ট এটা উল্টা দিকে, যেমন এটা 111 হয় যেটা কিনা এই অ্যাটম বরাবর যাচ্ছে, তাহলে 11 বার জাস্ট এটা একটা জানলেই হবে তোমাদেরকে, আপাতত এইগুলা জানা লাগবে না। তোমাদের যে কোনো একটা পজিটিভ ডাইরেকশনের জন্য জানো, তোমাদের পজিটিভ ডাইরেকশনটাই থাকবে, ঠিক আছে? সো পজিটিভ ডাইরেকশন জানলেই হবে। আচ্ছা, আমরা আরো একটু এক্সাম্পল দেখি ভালো মতো। যেমন ধরো আমরা এখানে যদি আসি, ক্রিস্টাল ডাইরেকশনস, ফর এক্সাম্পল এটা দেখো একটু ভালো মতো। এটাতে যেটা বলা হচ্ছে, যেমন ধরো এই ডাইরেকশনটা কি 100 না, এটা কি বুঝতে পারছো? এই ডাইরেকশনটা 100, তাহলে আমরা যদি এটাকে মুছে দিই আসলে এইটাকে আমরা 111 বলো তো, 110, কারণ এইদিকে এক্স অ্যাক্সিসে 1, এইদিকে ওয়াই অ্যাক্সিসে 1, তাহলে এই বরাবর কি 110 থাকবে না? আবার এই বরাবর কি আছে 00, তাহলে 011, তাহলে এইদিকে হলে গিয়ে এক্স অ্যাক্সিসে 1, ওয়াই অ্যাক্সিসে সরি এক্স অ্যাক্সিসে 0, ওয়াই অ্যাক্সিসে 1, জেড অ্যাক্সিসে 1, তাহলে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে 011। এই ছবিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ছবিটা তোমাদের পারতে হবে, কারণ পরীক্ষায় হয়তো এই টাইপের ছবি আসতে পারে। আমি দিয়ে বললাম যে এটা ডাইরেকশন কোন দিকে আছে, ঠিক আছে? সিমিলার ওয়েতে এটা 111 আছে, জাস্ট পজিটিভের জন্য লাগবে, নেগেটিভ তোমাদের লাগবে না আপাতত। ডাইরেকশনের জন্য, ক্রিস্টাল ডাইরেকশনের জন্য নেগেটিভটা লাগবে না, ক্রিস্টাল ডাইরেকশনটা পজিটিভ যদি শিখলেই হবে। যেমন ধরো এইটা কি আছে, যেমন এটা আছে তোমার 0011011, এই বরাবর থেকে কি 110, এই বরাবর কি আছে 111, কারণ হচ্ছে এক্স অ্যাক্সিসে 1, ওয়াই অ্যাক্সিসে 1, জেড অ্যাক্সিসে 1, তাহলে এই অ্যাক্সিস বরাবর এমন ভাবে একটা লব্ধি আছে যেটা 111, এটা এবার যদি ছায়া করলে এইদিকেও যাবে, এদিকেও যাবে, তারপর হলো কি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবরও যাবে, এই তিনটা লব্ধি হলো 111। সো এই হলো মোটামুটি ক্রিস্টাল ডাইরেকশন। একটা ক্রিস্টাল ডাইরেকশনের ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এরকম যে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেশন অফ দ্য টু এন্ডস অফ দ্য লাইন and subtract the coordination or draw the line from the original parallel to the line and find its projection line on x y z axis in terms of unit vector abc। এটা জাস্ট মানে লাইনে বলা হচ্ছে যে জিনিসটা কিভাবে আসছে। Convert fractions if any into the integers and induce the lowest term। যেমন ধরো যদি তোমার 111 থাকে, এটা ছিল এরকম অনেকটা 120 থাকে, বা ধরো তোমার যদি 121 থাকে, তাহলে আমরা এটা প্লেনের ক্ষেত্রে দেখবো, আপাতত জাস্ট এই কটা জিনিস দেখলেই হবে। প্লেন ডাইরেকশনের ক্ষেত্রে আমরা একটু দেখি, যেমন ধরো ক্রিস্টাল প্লেন যদি আমরা চিন্তা করি, যেমন এটা একটা প্লেন হয়, এটাকে আমরা মিলার ইন্ডাইসিস বলা হয় থাকে। প্লেন ইন এ ক্রিস্টাল আর ডিসক্রাইবড বাই দ্য মিলার ইন্ডাইসিস। হ্যাঁ, তো মিলার ইন্ডাইসিস দ্বারা প্লেন ডিফাইন করে থাকে। যেমন এটা একটা যদি এক্স ওয়াই জেড হয়, আমরা যদি 100 প্লেন চিন্তা করি, এক্স অ্যাক্সিস বরাবর 1 এবং জেড অ্যাক্সিস বরাবর 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 0, তাহলে এই প্লেনটা হলো 100, ঠিক আছে? এটা বের করার ওয়ে হচ্ছে এইচ কে এল, এই জন্য 1/1, যেমন একটু 1 সে 1/1 করব, আর যদি 0 থাকে তাহলে সেটা 1/ইনফিনিটি, আর কে হলো 1/ইনফিনিটি, তাহলে 100 হচ্ছে এটার প্লেনটা। এটা বের করার ওয়েটাকে ডিটারমাইন দ্য ইন্টারসেপ্ট অফ দ্য প্লেন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, টেক দ্য রেসিপ্রোকালস, এর উল্টাটা নাও, ক্লিয়ার ফ্র্যাকশন গুলোকে বাদ দাও, রিডিউস টু লোয়েস্ট টার্ম এন্ড এনক্লোজ ইন ব্র্যাকেট, লোয়েস্ট টার্মে এনক্লোজ করো এবং ব্র্যাকেট করো। যেমন ধরো 2 3 4 6 যদি থাকে, এটাকে কি করতে বলা হয়েছে, এটা গসাগু বের করো, গসাগু বের করে পাওয়া গেল 4 3 2, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি যেটা লোয়েস্ট টার্ম সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 1/4, 1/2 এবং 3/4। তো 2 3 4 আর এইটা একই জিনিস। আচ্ছা, 110 কিভাবে হলো এটা? এক্স অ্যাক্সিস বরাবর যদি 1 হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 1 হয়, জেড অ্যাক্সিস বরাবর যাবে না সে। এই প্লেনটা যদি তুমি দেখো, তাহলে এই প্লেনটা কখনোই জেড অ্যাক্সিস কে ছেদ করবে না, এই 110 প্লেনটা। আর 111 প্লেনটা দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস তিনটাকেই ছেদ করে যাবে। বুঝা গেছে এটা? এবং এগুলাকে বলা হয়ে থাকে ফ্যামিলি অফ প্লেন। যদি চিন্তা করো, যেমন ধরো এই যে 100, যদি এক্স ওয়াই জেড আমি চেঞ্জ করে দিই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না? যেমন ধরো এখানে যদি ওয়াই দেই, এখানে যদি জেড দেই, এক্স হয়, তাহলে কোন প্লেন হবে? এটা এই প্লেনটা হবে, আবার এই প্লেনটা হবে। তাহলে যেই ভ্যালুগুলা তার অ্যাক্সিস চেঞ্জের সাপেক্ষে চেঞ্জ হয়, সেগুলোকে বলা থাকে ফ্যামিলি অফ প্লেন। যেমন ধরো 100, 010, 001, এই তিনটা একই ফ্যামিলির আন্ডারে, এই জন্য একে 100 থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হচ্ছে।
সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটা দেখি আমরা 1 0 0 0 1 0 0 0 1 1 1 0টা কিরকম ভাবে আসছে দেখো, এখানে আসতেছে 1 1 আর এটা হলো 0। এটা কি বোঝা গেছে? 1 1 0 যেমন x অ্যাক্সিস 1 y অ্যাক্সিস 1 আর z অ্যাক্সিসে টাচ করে না, সুতরাং এটা হলো 1 1 0। 1 0 1 কি x অ্যাক্সিস কে 1 টাচ করতেছে, y অ্যাক্সিস কে টাচ করতেছে না, z অ্যাক্সিসে 1 বরাবর টাচ করতেছে, তাহলে এটা হলো 1 0 1। 0 1 1 কি রকম? z অ্যাক্সিস কে টাচ করবে না, x এবং y অ্যাক্সিস কে টাচ করবে, কারণ এই প্লেনটা x এবং y অ্যাক্সিস কে টাচ করবে, কিন্তু z অ্যাক্সিস কে সরি x অ্যাক্সিস কে টাচ করবে না, y এবং z অ্যাক্সিস কে টাচ করবে। আচ্ছা, মাইনাস 1 বার 1 এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো প্রথমে 1 1 1 আঁকবা। 1 1 1 এখানে আঁকা আছে না একটা, কেন্দ্র 1 1 1। একবার যদি তুমি এখানে মাইনাস থাকে, যেখানে মাইনাস থাকবে x বারে সেখানে মাইনাস দিয়ে দিবা। যেমন ধরো 1 1 1 হচ্ছে এটা, তুমি যদি এটা আঁকতে চাও 1 1 1 বার, যেমন ধরো তুমি যদি তোমাকে যদি দেয় এরকম আঁকতে, যেটা 1 বার সরি একটা যদি বার থাকে, একটা বার আছে, যেমন ধরো একটা বার যদি দেয়, তাহলে দেখো y বারের উপর তুমি বার দিয়ে দিবা, তাহলে একই ছবি। যেটার উপর বার দিচ্ছে সেটার উপর বার দিয়ে ছবি, প্রথমে পজিটিভের জন্য আঁকবা, তারপর যেটার উপর বার সেই বারটা তুমি এঁকে দিবা। ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের এখানে, দেখা যাচ্ছে কিনা। সো দিস ইজ এ ম্যাথল্যাব কোড, যেটা কিনা তোমার মিলার ইন্ডেক্স গুলাকে দেখাতে পারে। যেমন এটা 0 0 1 যদি আমরা দেখি, যদি আমরা এটাকে রান দেই, তাহলে আমরা এটা 0 0 1 পাচ্ছি। ঠিক আছে? এটা কি ধরনের? এটা হলো এফসিসি, কারণ এটা প্রত্যেকটা ক্ষেত্রে কি ফেসে অ্যাটম গুলা আছে। ওকে, সো আমরা যদি একটু চেঞ্জ করি, তোমরা কি ম্যাথল্যাব শুরু করছো 3110? হ্যাঁ, সো এই কোড এখন পারবা না তোমরা, এই কোডটা এখন অ্যাডভান্স লেভেলে কোড। যেমন ধরো 0 1 1 যদি আমরা দেখতে চাই, তাহলে যদি আমরা রান দেই, তাহলে আমরা যেটা পাবো দিস ইজ 0 1 1। ওকে, এবং এটা হলো কি এফসিসি প্লেনে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেমন ধরো 0 2 1 বা 0 2 1 যদি দেই, তাহলে কি হচ্ছে দেখো, 0 2 1 এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা মাঝে চলে আসছে। ওটাই বলা হচ্ছিল, প্রত্যেকটা যদি আমরা ইন্ডাইস নেই, যেমন ধরো 0/1 মানে 1, এরপর কি হচ্ছে 2/1 মানে হাফ, এটার হাফ উপরে 1 থাকবে, এটা 1/1, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটা অর্ধেক পয়েন্টে থাকবে, এবং জেড অ্যাক্সিস বরাবর 1 পয়েন্টে থাকবে। যেমন এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস। ওকে, তারপর যেমন ধরো তুমি যদি আমাদের যেটা দেওয়া হয়েছিল, একটা এক্সাম্পল যেটা দেখানো হয়েছিল যে 236টা আমরা দেখি কিরকম আসে। আমরা 236 করি, আসবে কিনা দেখি। 236 111 এর মতোই, খেয়াল করে দেখো 111 যেরকম ছিল 236 সেরকমই, কিন্তু এটা চেঞ্জ আসতেছে কোথায়, এটার অ্যামপ্লিটিউডে চেঞ্জ আসছে। 236 কে বলা হচ্ছে 236 যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে 3/4 হাফ এবং 1/4। এই জিনিসটাই এখানে হয়েছে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর ছিল 3/4, এক্স অ্যাক্সিস বরাবর 3/4, ওয়াই অ্যাক্সিস বরাবর হাফ, এবং জেড অ্যাক্সিস বরাবর 1/4 অংশ টাচ করছে, এবং এই তিনটা পয়েন্ট টাচ করে দিয়ে এই ট্রায়াঙ্গেলটা তৈরি করতেছে, তাকে আমরা বলছি 2 3 4 অলমোস্ট লাইক 1 1 1 এর মতো। ওকে, সো এই হলো মোটামুটি ভাবে ক্রিস্টাল প্লেনের কনসেপ্ট। ক্রিস্টাল প্লেন কিভাবে আঁকা যেতে পারে, বা প্লেনের আমাদের স্লাইডে যেগুলো দেওয়া আছে এই রিলেটেড প্লেন গুলা পড়লেই হবে, এর চেয়ে কমপ্লিকেটেড প্লেন দরকার নেই আপাতত, কারণ আমরা চাইলে আরো কঠিন কঠিন প্লেন আছে, কিন্তু সেগুলা আমাদের দরকার নেই, কারণ এই কটা প্লেনের মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে সকল ক্রিস্টাল নিয়ে কাজ করা হয়ে থাকে তার কাজ হয়ে যায়। অ্যাডভান্স লেভেলের যে প্লেন গুলো আছে, যেমন ধরো 1.5 বা -1 1.52, সেই ধরনের প্লেন যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লাগে, কিন্তু আপাতত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই সিম্পল যেগুলো প্লেন আমি এঁকে দেওয়া আছে এখানে, এই প্লেন গুলা দিয়ে হয়ে যায়। ইনফ্যাক্ট এত প্লেনও লাগে না, 110 100, এই তিনটা প্লেন, উপরের তিনটা প্লেন দিয়ে হয়ে যায়। হাউএভার এই 6টা প্লেন অথবা এর মাঝের যে প্লেন, সেই প্লেন গুলো আঁকা দেখতে হবে কিভাবে আঁকা যেতে পারে, এবং এর ডাইরেকশন গুলা। যেমন ধরো এখানে আমি কিছু প্লেন দেখানো হয়েছে, 001 প্লেন, 111 প্লেন, 110 প্লেন, 201 প্লেন, এই প্লেন গুলা কোথায় কিভাবে হয় সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। একই রকম ভাবে ক্রিস্টাল ডাইরেকশন গুলাও দেখানো হচ্ছে, এবং রিলেশনশিপ বিটুইন ক্রিস্টাল ডাইরেকশন এন্ড প্লেন, এটা খুব জরুরি যে ক্রিস্টাল ডাইরেকশন এবং প্লেনের মধ্যে রিলেশন কিভাবে করা যেতে পারে।
থার্ড ব্র্যাকেট যদি হয় সেটা হলো ডাইরেকশন, ফার্স্ট ব্র্যাকেট হলো সেটা হলো প্লেন। যেমন এটা যদি 111 চিন্তা করি, তাহলে এই বরাবর যে প্লেন সেটা এই বরাবর যে ডাইরেকশন সেটাকে বলছি আমরা 1/10। কারণ হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর। এটা যাচ্ছে কি এক্স অ্যাক্সিস উল্টা দিকে না, তাহলে এটা কি 1 বার, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে তাহলে 1/10। এটা হলো ডাইরেকশন। তাহলে এটা হলো রিলেশনশিপ বিটুইন প্লেন এন্ড ডাইরেকশন। আচ্ছা, লাস্ট একটা টপিক আমরা দেখবো সেটা হলো প্ল্যানার ডেনসিটি। এইটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কারো? স্যার ডাইরেকশনটা বুঝলাম না ঠিক। আসো এটা দেখি, যেমন ধরো এটা এটা বুঝা গেছে 100 জিনিসটা কিভাবে আসছে। জি স্যার, One- এটা তো হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর X ডাইরেকশন axis বরাবর। বুঝাইতাছে। তাহলে যদি 110 যদি আমরা চিন্তা করি, তাহলে কি এক্স এবং ওয়াই বরাবর যে ডাইরেকশন যাবে সেটা হলো কি লব্ধি হ্যাঁ, মানে কর্ণ সম্পর্কের কর্ণ মতো। সম্পর্ক। তাহলে এইটা 110 কিভাবে আসলো? যেমন ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, 1 বার যেহেতু তাহলে কি হবে, কারণ আমার ডাইরেকশনটা হচ্ছে এই দিক না, এই দিক বরাবর কি, তাহলে এটা এক্স অ্যাক্সিস যদি এদিকে পজিটিভ হয় তাহলে এর উল্টা দিকে কি নেগেটিভ না, জি স্যার। তাহলে এটাকে নেগেটিভ বরাবর যাচ্ছে, আর এটা ওয়াই এর পজিটিভ অংশ যাচ্ছে, তাহলে কি হবে, এটা 1/10। মানে স্যার আমি যদি এটাকে এক্স বার কল্পনা করতাম তাহলে তো ওয়াই থেকে এক্স বারের দিকে এক্স্যাক্টলি, আসতো। তাহলে ওয়াই থেকে এক্স বার, যদি এটা এক্স বার চিন্তা করতাম তাহলে সেটা থাকতো এই দিকে, এই বরাবর, যেটা তোমার এখানে দেখাই আমি। যেমন ধরো এইটা, এই যে 110, ঠিক আছে, যেমন এটাকে পজিটিভ ওয়াক্স, পজিটিভ ওয়াই, পজিটিভ জেড, তাহলে কি 110 এদিকে যাচ্ছে না, জি স্যার। এটাই। বা 010 কি এদিকে যাচ্ছে, 111 মানে কি এক্স ওয়াই জেড তিনটে টাচ করে যাচ্ছে, প্লেন থেকে এটা বরাবর যে দিকে যাচ্ছে অ্যাটম, মানে এই বরাবর যে অ্যাটম সেই অ্যাটমটাই হচ্ছে। এখন আমি যদি স্যার ওইটাকে এক্স বার কল্পনা করি তখন তো এরকমই হবে যে 110 যেটা ওইটাই তো হয়ে যাবে 1/10। 1/10, হ্যাঁ হ্যাঁ, তো আমার সুবিধার ক্ষেত্রে আমি ধরতে পারি না ধরতে পারি, হ্যাঁ আমি এটাকে এক্স বার ধরতে পারি, কিন্তু এইখানে ধরতেছি না কেন, কারণ ধরতেছি না কারণ আমার ডাইরেকশন দরকারই আমার এই দিকে, আমার এই বরাবর ডাইরেকশন দরকার নেই, ওই জন্য আমি এক্স বার এটাকে এক্স ধরতেছি, যাতে করে আমি বলতে পারি এটা এক্স বার ওয়াই বার। কারণ এটা যদি এক্স বার হয় তাহলে কিন্তু এটা 111 না, তাহলে এটা 1/11। কথা বোঝার ট্রাই করো, যদি তোমার এটা এক্স বার হয় তাহলে এটা কিন্তু 111 প্লেন না, তাহলে এটা 1/1 প্লেন, জি স্যার। তাই না? বুঝা গেছে? 1/11 প্লেন। স্যার 1/11 প্লেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো প্ল্যানার ডেনসিটি কাকে বলতেছি? নাম্বার অফ অ্যাটম ইন আ প্লেন বা এরিয়া অফ প্লেন, প্লেনের এরিয়া এবং অ্যাটমের মধ্যে এরিয়া। যেমন ধরো এটা কি, এটা একটা প্লেন না, তাহলে এটা কি ধরনের প্লেন, এটা 110। এইটা যখন আমি বললাম, আমি যদি প্রশ্নের মধ্যে বলা যা থাকলো প্ল্যানার ডেনসিটি 111 ফর এফসিসি বের করো, তাহলে তোমাকে 1110 প্লেন আঁকা জানতে হবে। তো তুমি প্রথমে 111 প্লেন এঁকে ফেললা, 110, তারপর বলতেছি এর প্ল্যানার ডেনসিটি বের করো, মানে এই প্লেনের মধ্যে কতগুলো অ্যাটম আছে সেটা বের করো। তাহলে নাম্বার অফ অ্যাটম, বলো। এটা 110 স্যার কিভাবে? এটা 110, যেমন ধরো এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1, জেড অ্যাক্সিস কে টাচ করবে না, তাহলে এই প্লেনটা যেটা আছে সেই প্লেনটা কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে না, জেড অ্যাক্সিস কে কি টাচ করবে? এটা তোমার 3D চিন্তা করো। এই প্লেনটা যদি তুমি ধরো এই প্লেনটা যদি বের করে নিয়ে আসো, তো এটা কখনোই জেড অ্যাক্সিস কে টাচ করবে? এটা যেমন দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস কে টাচ করে গেছে। আমরা যদি আরেকটু দেখি এদিকে, যেমন ধরো 110, এটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস কে টাচ করছে, ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে এবং জেড অ্যাক্সিস কে টাচ করতেছে। তারপর 101, তাহলে কি এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কে টাচ করতেছে, ওয়াই অ্যাক্সিস কে টাচ করতেছে না। এই প্লেনটা কি ওয়াই অ্যাক্সিস কে টাচ করতেছে? যেমন ধরো এই প্লেনটাও কিন্তু জেড অ্যাক্সিস কে টাচ করতেছে না। টাচ করা মানে কি, এটা যদি তুমি 3D চিন্তা করো, এই প্লেনটা কিন্তু সরবে না, মানে যতই তুমি সরাও এটা জেড অ্যাক্সিস কে টাচ করবে না। বুঝা গেছে? যেমন 011 এই প্লেনটা, এটা কি জেড অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস কে টাচ করবে না। এই প্লেনটাকে যদি মুভ করাও তাহলে সেটা ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর মুভ হবে। সো এটা ছিল তোমার 110 প্লেন। তাহলে এর অ্যাটম কতগুলো আছে, নাম্বার অফ অ্যাটম অন এ প্লেন, একটা প্লেনে অ্যাটম কতগুলো আছে? যেমন ধরো অ্যাটম হচ্ছে দুইটা, কেন এখানে চারটা কোণা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা কোণায় 1/4 অংশ করে আছে, আর মাঝখানে যে আছে সেটা হলো হাফ অংশ নিচে, ঠিক আছে। মনে রাখবা এটা কিন্তু প্লেন, এটা কিন্তু কিউবিক ক্রিস্টাল না। যেমন আগে যেমন এপিএফ বের করছিলাম আমরা, এপিএফ এ বলছিলাম যে প্রত্যেকটা 1/8 অংশ করে, কারণ এটার সাথে কানেক্টেড অবস্থা আছে, এটা কানেক্টেড অবস্থায় নাই। এটা হচ্ছে তোমার একটা প্লেনের যে অংশটুকু আছে
এই প্লেনের মধ্যে যদি একটা অ্যাটম থাকে তাহলে এই অ্যাটম গুলোর কি 1/4 অংশ এই প্লেন পাবে। যেমন এটাকে 4 ভাগ করি আমরা, তাহলে 4 ভাগের 1 ভাগের 4 ভাগের অংশ এরকম 4টা, 1/4 into 4 কর্নার অফ অ্যাটম। আর এই যে অ্যাটম আছে অ্যাটমের অর্ধেক অংশ এখানে পাচ্ছে, তাহলে কি হবে হাফ অ্যাটম। তাহলে ফাইনালি আর এরিয়া অফ দ্য প্লেন কি, এই প্লেনটার এরিয়া বের করতে হবে। এরিয়া বের করার জন্য কি হবে, এটা যদি এ হয়, এখান থেকে ডিসটেন্স যদি এ হয়, তাহলে এটা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী √2 এটা বের করা যাবে না। তাহলে a ইনটু √2a এটা টোটাল এরিয়া, তাহলে √2/a², এটা কি ল্যাটিস প্যারামিটার। তাহলে এটা প্ল্যানার ডেনসিটি ফর 110 FCC, এটা হলো প্ল্যানার ডেনসিটি ফর 111 FCC। 111 এর ক্ষেত্রে কি হবে, এটা ত্রিভুজ না, তাহলে এখানে একটা অ্যাটম আছে, অ্যাটম থেকে 1/3 অংশ নিবে না, তাহলে কি তিনটা কর্নার আছে, যেমন ধরো এখানে একটা কর্নার যদি থাকে, একটা দুইটা তিনটা, তাহলে কি হবে 1/6 অংশ করে নিচ্ছে, কারণ একটা ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের কোণ কত, প্রত্যেকটা কোণ কত, তিন কোণের সমষ্টি কত হবে 60 ডিগ্রি করে না, বুঝতেছো আমার কথা? জি স্যার। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 1/6 অংশ পাবে না সে, বুঝো নাই? এটা যদি আমরা চিন্তা করি তাহলে এইটা পুরাটা এভাবে যদি এটা 360 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 1/6 অংশ এখানে থাকবে। এর কর্নার কটা, তিনটা না, তাহলে এই যে একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, তাহলে 1/6 into 3। আর প্রত্যেকটা অ্যাটম মাঝখানে যে অ্যাটম এটা এফসিসি কে টাচ করে যাচ্ছে, তাহলে এটা তিনটা কোণায় তিনটা আছে, তাহলে হাফ ইনটু 3, তাহলে টোটাল প্লেন হচ্ছে দুইটা। আর এটার পুরাটার ক্ষেত্রফলটা কি, এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি √3/4a², আমরা জানি √3/4a² আমরা জানি না, যদি তা নাও জানি তাহলে কি হবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমিটা কি √3a এবং উচ্চতা কি এইটুকু উচ্চতা, এইটুকু উচ্চতা আমরা ক্যালকুলেশন করে বের করে আসতে পারি। এবং ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে প্ল্যানার ডেনসিটি ইন 110 is planar density for 111 is much more denser than planar density of 110. ওকে, আচ্ছা এটা তাহলে আমরা যেটা বের করলাম সেটা হলো প্ল্যানার ডেনসিটি ফর এফসিসি। একই রকম ভাবে প্ল্যানার ডেনসিটি ফর বিসিসি বের করা যায়, বিসিসি এর ক্ষেত্রেও বের করা যেতে পারবে, কিন্তু বিসিসি এর ক্ষেত্রে কি থাকবে না, এই অংশটুকু থাকবে না, কারণ এখানে তো হাফ করে কাটতেছে না। বিসিসি এর ক্ষেত্রে যেমন ধরো 111 যদি চিন্তা করো বা এই প্লেনটা চিন্তা করো, এই প্লেনে বিসিসি এর ভিতরে একটা অ্যাটম থাকবে, তো বিসিসি এর ক্ষেত্রে চেঞ্জ কি আসবে, চেঞ্জ আসবে হলো গিয়ে 1/4 into 4 কর্নার প্লাস হাফ থাকবে না, প্লাস 1 থাকবে। মানে হচ্ছে বিসিসি এর ক্ষেত্রে থাকবে অনেকটা এরকম 1/4, 1/4 অংশ প্রত্যেকটা অংশের সাথে গুণ হচ্ছে, এটা 4টা কর্নার আছে, এবং তার সাথে যোগ হবে কি, তার সাথে যোগ হবে এই 1, যেটা কিনা বিসিসির 1, বডি সেন্টারের যে কিউবিক ল্যাটিস সেটা হবে 1, তাহলে বিসিসির ক্ষেত্রে এটা কত হবে, এটা 2 হবে। বুঝা গেছে? আর হোয়াট হ্যাপেন্স যদি এটা 111 এর ক্ষেত্রে হয়, 111 এর ক্ষেত্রে সেটা আর 2 থেকে টাচ করবে না। ওকে, স্যার 1-1 এ কি বললেন স্যার, 1-1 এর ক্ষেত্রে? বলতেছি, দাও 1 মিনিট। সো 111 এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, এই যে অ্যাটম ভিতরে যে একটা বিসিসি অ্যাটম আছে, সেই অ্যাটমটা 111 এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা এই বিসিসি কে টাচ করে যাবে না। আর নরমালি যদি তুমি চিন্তা করো তাহলে কি হচ্ছে, নরমালি চিন্তা করলে তোমার আসার কথা হচ্ছে তোমার তিন কোণায় তিনটা, তার মানে হলো 3, তিনটা কর্নার আছে এবং প্রত্যেকটা কর্নার কি 1/6 অংশ করে নিচ্ছে, 1/6 অংশ করে নিচ্ছে। এর সাথে প্লাস হয়ে যাওয়ার কথা ছিল 1, বিসিসির 1, এই বিসিসির যে 1 সে 1টা সেটা নিবে না, এটা থাকবে না ফর 111 বিসিসি। বেসিক্যালি এটা থাকবে হলো 3 × 6 অর্থাৎ হাফ। স্যার এটা কি ব্যতিক্রম? ব্যতিক্রম ঠিক না, এটা জাস্ট এই যে প্লেনটা তৈরি হচ্ছে, এই প্লেনটা ওই বিসিসির ভিতরে যে অ্যাটম, সেই অ্যাটমটাকে টাচ করে যায় না। স্যার বিসিসি এর ভিতরে অ্যাটমটা সেন্টারে থাকে না স্যার? হ্যাঁ সেন্টারে থাকে, কিন্তু এই প্লেনটা ওই সেন্টারের উপরে বা নিচে, ও আচ্ছা। যেটা কিনা তোমার এইটার ক্ষেত্রে সেটা সম্ভব না। এটা তোমার যে ইয়াটা থাকে সেটা ওই প্লেনটা যে থাকে, প্লেনটা ওই ইয়ার মধ্যেই থাকে, তোমার ওই প্লেনের মধ্যেই থাকে, ঠিক আছে?
ওই কারণে ওটা জাস্ট 1 যোগ করে দিলেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্ত থাক, ক্লাস টাইমও শেষ তোমাদের প্রায়। এটা দেখো, দেখো যদি কোনো কোনো কনফিউশন থাকে, কোনো মানে প্রবলেম থাকে, তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবা। এবং বিসিসির জন্য এই দুটার জন্য করবা, এবং সাথে সাথে 110 কয়েছে 011 এর জন্য করবা। 011 এর জন্য কিরকম হয় সেটাও দেখবা। এফসিসির জন্য দেখছো, বিসিসির জন্য দেখবা প্ল্যানার কনসেন্ট্রেশন বা প্ল্যানার ডেনসিটি কি আছে। এটার একক কিন্তু আসবে মিটার স্কোয়ারে, যেহেতু প্লেন তাহলে মিটার স্কোয়ারে আসবে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে? স্যার বিসিসির জন্য, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বিসিসির জন্যটা কি পুরাটা পড়বে, যে সেন্টারে যেটা থাকে? বিসিসির জন্য পুরোটা কোনটা পড়বে? স্যার স্যার একটু স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। দেখাই। আমরা যে সেন্টার আইটেমটা নিচ্ছি, আমরা তো ওয়ান কার মানে নিচ্ছি, মানে পুরোটা নিচ্ছি, কিন্তু বিসিসি তো মাঝখান দিয়ে যায়, এটা কোশ্চেন করছে। হ্যাঁ এটার ক্ষেত্রে, না, হ্যাঁ এটার ক্ষেত্রে না স্যার, ওইটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এটা কি পুরাটা পড়বে বিসিসির? হ্যাঁ পুরোটাই প্লেনটা? পড়বে, 1 যোগ হবে, হ্যাঁ আচ্ছা। পুরোটা পড়বে। আর এটার ক্ষেত্রে এটা এটার ক্ষেত্রে পড়বেই না, এটার ক্ষেত্রে পড়বে না। পড়বেই না। না, ঠিক আছে, এটাই। দেখে মনে হচ্ছে পড়বে কিন্তু পড়ে না। এসব মানে নিচ দিয়ে চলে যাবে এরকম হ্যাঁ তো? বা উপর দিয়ে আসবে। মানে এরকম। হুম। আর স্যার যখন যদি এটা সিম্পল কিউবিক হইতো, দেন কিরকম? ও সিম্পল কিউবিকের ক্ষেত্রে প্লেন সিম্পল কিউবিক কিন্তু সিম্পল, তোমার কোনো আলাদা করে কোনো কিছু না, এটা নন প্রিমিটিভ সেলে যেভাবে তুমি আসবা সেভাবে। তখন তো স্যার ওই যে ফেস সেন্টারের মতো স্যার, আর ওই যে দুইটা থাকতো না, তখন তো না, জাস্ট না। খালি তিনটা অ্যাটম হইতো। 3টা অ্যাটমই থাকে, exactly। ত্রিভুজের তিনটা অ্যাটম, ত্রিভুজের 3টা অ্যাটম, মানে 3 কর্নারে 3টা, তিন কর্নারের তিনটা, 3 আর into 1/6 প্রত্যেকটা, হ্যাঁ 3 into 1/6, আর কিছু থাকতো না। জি স্যার। ঠিক আছে, এগুলো ট্রাই করে দেখো কি অবস্থা। আমি স্পেশাল কোড দিয়ে দিছি, এটা লিখে ফেলো সবাই। ওকে।